20 seconds. আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এবং মাহে রমজানের শুভেচ্ছা। আমি রোভার মাইশা ফাইরুজ, হোম ইকোনমিক্স কলেজ, রোভার স্কাউট গ্রুপ। আশা করছি করোনা মহামারীর এই সময়ে আপনারা সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। নিউ নরমাল আর ওয়ার্ক ফ্রম হোমের সাথে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছে পুরো বাংলাদেশ, পিছিয়ে নেই বাংলাদেশ স্কাউটও। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে রোভারদেরকে আরো কার্যক্রম করার উদ্দেশ্যে বাংলাদেশ স্কাউট ঢাকা জেলা রোভার আয়োজন করছে অনলাইন দক্ষতা অর্জন কোর্স। এবং আজকের বিষয়বস্তু হচ্ছে সাংবাদিকতা। চলুন জেনে নিই এর কারিকুলাম। গণযোগাযোগের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানা, কোনো কার্যক্রমের উপর সংবাদ বিজ্ঞপ্তি তৈরি করতে পারা, যে কোনো কার্যক্রমের উপর পত্রিকায় প্রকাশ বা প্রচার উপযোগী রিপোর্ট তৈরি করতে পারা, যে কোনো একটি গণসংযোগ মাধ্যমের বিভিন্ন বিভাগের কার্যাবলী সম্পর্কে জানা, ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি চিনতে পারা ও তাদের নাম জানা, ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের পয়েন্ট ও টাইপ চিনতে পারা, প্রুফ দেখতে পারা এবং স্টপ প্রেস বলতে কি বোঝায় তা জানা, দেশি ও বিদেশি সংবাদ সংস্থার নাম জানা, অন্তত 10টি। আজকের সেশনে আমাদের প্রশিক্ষক হিসেবে থাকছেন জনাব চৌধুরী মেহের দ্বীপ এবং নিউজ প্রেজেন্টেটর বেস্ট টেলিভিশন ও পাবলিক রিলেশন অফিসার ল্যাবিট, এবং জনাব তৌফিক অপু, সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ। আমরা এখন আমাদের স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তৌফিক অপু, সিনিয়র সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ। স্যার। সবাই কি শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমি উপস্থাপকের কথা কিন্তু বেশ কেটে কেটে শুনতে পাচ্ছিলাম। সেক্ষেত্রে আমার কথা সবাই স্মুথলি শুনতে পাচ্ছে কিনা সেটা একটা জানার বিষয়। আমি শুনতে পাচ্ছি, ইনশাআল্লাহ সবাই শুনতে পাবে। সবাইকে শুভ অপরাহ্ন। আজকের দক্ষতা অর্জন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তৌফিক অপু, আমি সাংবাদিকতা করছি দৈনিক জনকণ্ঠে। দীর্ঘ 12 বছর আমি জনকণ্ঠের সঙ্গে সম্পৃক্ত। আর আজকের এই দক্ষতা অর্জন কোর্সে সাংবাদিকতার বিষয় নিয়ে যে ব্যাপারগুলো আছে আমি চেষ্টা করব আপনাদের সবার সঙ্গে বিষয়গুলো তুলে ধরার এবং আমার জানার যে ছোট্ট গণ্ডি তা আপনাদের সঙ্গে শেয়ার করা। উপস্থিত যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা জেলা রোভার স্কাউটসকে আমাদেরকে এই সুন্দর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। করোনাকালীন সময়ে সবাই ব্যস্ত থাকলেও আমরা কিন্তু আমাদের এই বিষয়ের উপরে আমরা এখন পর্যন্ত আর কি সুস্থ আছি, এটা একটা বড় নিয়ামত। আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আমরা সকলে সুস্থ থাকি, করোনা মহামারী থেকে দূরে থাকি। রোভার স্কাউটরা যেহেতু সবার সেবায় এগিয়ে আসে, তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা মূল বিষয়ে চলে আসি। আমাদের আজকের বিষয় হচ্ছে সাংবাদিকতা, যার প্রথমে আছে সংবাদ ও গণমাধ্যম। আমি যদি ভুল না করে থাকি, সাংবাদিকতা আর গণমাধ্যম বিষয়টি খুব একটা অপরের সঙ্গে পরিপূরক। একটা নোটে আমি দিয়েছি যে মানে সংবাদ যদি বলি যে সংবাদ কথাটা কোত্থেকে আসলো, নিউজ শব্দটা কোত্থেকে আসলো, এই একদম গোড়াতে যদি একটু হাত দিই, এটার বেসিক্যালি এই কোন সংজ্ঞা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি যে নিউজ শব্দটা আসলে কোত্থেকে আসছে। আমাদের এখানে মানে আমরা বিভিন্ন প্রচলিত তথ্য পেয়ে থাকি, যেমন কেউ বলেন জার্মান শব্দ নিউ, এখান থেকেও নিউজ শব্দটি এসছে, কিংবা ল্যাটিন শব্দ নিউ ওয়ে, এখান থেকে আমাদের শব্দটা আসতে পারে। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে আমাদের যে চারপাশ, যে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, এর সবগুলো শব্দগুলো যদি আমরা সামনে নেই, এন, নর্থের এন, ইস্টের ই, ওয়েস্টের ডাব্লিউ এন্ড সাউথের এস,
এই শব্দগুলো, এই অক্ষরগুলো এক করলে কিন্তু নিউজ শব্দটা হয়। তো এতে বোঝানোর চেষ্টা করেছে যে নর্থ, সাউথ, ইস্ট এই দুই মানে চারপাশের যে প্রাপ্ত তথ্য, এগুলো হচ্ছে সংবাদ। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার কেউ কেউ কার্ল ওয়ার্ন যেমন বলেছেন যে সংবাদ হচ্ছে মানবজাতিকে আগ্রহ করে তোলে এমন কিছু সময়চ্যুত তথ্য বা রিপোর্ট। আসলে এই সংবাদ আমরা কেন শুনি বা কেন দেখি? কারণ সংবাদ এমন একটা বিষয় যা আমাদেরকে পড়তে আগ্রহী করে বা শুনতে আগ্রহী করে। সমসাময়িক বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরে এই সংবাদগুলো। যে কারণে সংবাদ এবং সাংবাদিকতা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের জীবনের জন্য। এটা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই এবং এর সঙ্গে আমাদেরকে এই মানব জাতি কি যতদিন পর্যন্ত সংবাদে আগ্রহী হবে ততদিন পর্যন্ত সংবাদপত্র চলবে এবং ততদিন পর্যন্ত সময় উপযোগী রিপোর্ট হতে থাকবে। এখন আমাদের কথা হচ্ছে যে রিপোর্ট বা সাংবাদিকতা বা সংবাদ বেসিক্যালি কোনগুলো? সবই কি সংবাদ? আমি ভাত খাচ্ছি, এটা কি সংবাদ হতে পারে? হ্যাঁ, আমি এই কারণে আগে বলেছি যে মানুষকে যে বিষয়গুলোকে খুব বেশি আগ্রহী করে তোলে, যে আমি কিভাবে ভাত খাচ্ছি এটা কখনো সংবাদ হয় না। তবে হ্যাঁ, আমি যদি সুপার সেলিব্রিটি কেউ হই, মানুষ আমাকে ডিমান্ড করে, আমাকে ডিজার্ভ করে, তখন কিন্তু আমি কিভাবে ভাত খাই অনেক সময় সেটাও নিউজ হয়। তবে অ্যাজ ইউজুয়ালি একটা মানুষ কিভাবে ভাত খায় সেটা কখনোই নিউজ হয় না। ব্যতিক্রমী কিছু হলে যা মানুষকে আগ্রহী করে তোলে তেমন কোনো ঘটনা যখন আমরা তুলে ধরি সেটাই আসলে বেসিক্যালি নিউজ। যেমন এই যে কুকুরকে কামড়ালেই আসলে নিউজ হবে বিষয়টা তা না। হ্যাঁ, এখন আমাকে এই কারণে বুঝতে হবে যে সাধারণ ঘটনা এবং সংবাদের মধ্যে তফাৎটা কি। সব ঘটনাই কিন্তু সংবাদ হয় না। হ্যাঁ, এই কারণে আমাদেরকে জানতে হবে যে সকল সংবাদই ঘটনা, কিন্তু সব ঘটনাই সংবাদ না। এখন কোন ঘটনাগুলো সংবাদ এইটা কিন্তু সময় উপযোগী মানে ব্যাপারটাই বলে দিবে যে মানুষের কতটা আগ্রহী করে তুলছে। আজকে যদি এই করোনায় মানুষ এভাবে মারা না যেত, করোনায় যদি বিপর্যস্ত কিছু না হতো, সামান্য সর্দি জ্বরের মতোই যদি ব্যাপারটা থাকতো, তাহলে কিন্তু এভাবে কখনোই নিউজের মধ্যে করোনা 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 বারবার আসতো না। কিন্তু করোনা আমাদেরকে দেখিয়েছে যে না, সাবধান হও, সাবধান না হলে জীবন মরণ সংশয়। তখনই কিন্তু আমরা এটাকে নিউজ হিসাবে নিয়েছি যে না, এটা প্রাণঘাতী একটা ভাইরাস, এটার জন্য সাবধানতা না হলে কিন্তু কখনোই সম্ভব না। তা নিউজ কোনগুলো হয় আমি হয়তো আশা করি এই কথায় আপনাদেরকে একটু বোঝাতে পেরেছি যে আসলে অনেক ঘটনা আমাদের চারপাশে ঘটে, সবগুলো ঘটনায় যে সংবাদ হবে, নিউজ হবে বিষয় কিন্তু তা না। অতএব আমাদের বুঝে নিতে হবে যে মানুষকে আগ্রহী করে তোলে। মানুষ পড়বে, কেন পড়বে? মানুষের হাতে কি এত সময় আছে যে হাবিজাবি যা দিবেন তাই করবে? তা না। অতএব মানুষও পড়তে চায়, মানুষও জানতে চায়, এমন আগ্রহী কোনো বিষয়কে নিয়েই আসলে সংবাদ তার কাজ এগিয়ে নেয়। তো এই কারণেই আমরা বলছি যে সকল ঘটনায় যে সংবাদ হবে এমন কোনো নয়, সকল সংবাদই ঘটনার মধ্যে পড়ে, কিন্তু সকল ঘটনা সংবাদ হবে না। যা মানুষকে আগ্রহী করতে দেয় সেটাই হচ্ছে সংবাদ। পরবর্তী বিষয়ে যদি একটু যাই, এই সংবাদটা প্রকাশিত হয় গণসংযোগ এবং গণসংযোগের মাধ্যমে মানুষের কাছে, গণমাধ্যম দিয়ে গণসংযোগ এবং গণমাধ্যমের মাধ্যমে সংবাদটি মানুষের কাছে চলে আসে। আচ্ছা, গণসংযোগ এবং গণমাধ্যম এই বিষয়গুলো একটু জানাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। সংবাদের সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িত, যে গণসংযোগটা কি আর গণমাধ্যমটাই বা কি। মানে একটা সময় কিন্তু আমরা দেখেছি যে প্রাচীন যুগের তুলনায় বর্তমান সময় গণসংযোগের উপায় বা মাধ্যম অনেকটাই আপডেটেড। আগেকার যে বিষয়টা সেটা নিয়ে তো আর এখনকার যে বিষয়টার সঙ্গে তুলনা করলে হবে না। আগে যেভাবে সংবাদ প্রকাশিত হতো আর এখন যেভাবে সংবাদ প্রকাশিত হয় তার মধ্যে রাত দিন তফাৎ হয়ে গেছে। হ্যাঁ, যেমন আগে কিন্তু দেখবেন যে কোনো নিউজ প্রচারে রাজা বাদশারা একটা ওই যে চোঙার মতো একটা মাইক ব্যবহার করতো, যেখানে বাজারের মধ্যে বা জনসংযোগ মানে জনসংযোগ আছে, প্রচুর জনসমাগম আছে, এমন জায়গায় গিয়ে সেই মাইকটা দিয়ে তারা কিন্তু উচ্চ স্বরে বলতে থাকতো যে ভাই সব আজকে থেকে বা আগামী কাল থেকে অমুক জায়গায় মেলা অনুষ্ঠিত হবে বা খাজনা পরিশোধ করতে হবে বা রাজা বাদশাদের এই করতে হবে সেই করতে, রাজা বাদশাদের কোনো মেসেজ থাকলে এইভাবে কিন্তু সংবাদ পৌঁছে দেওয়া হতো। সেই সময়ের জায়গাটা কিন্তু আর এখন আমরা নেই। আমরা কিন্তু এখন চাইলে একটা ক্লিকের মাধ্যমে সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। ওই সংবাদটা ছিল শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, একটা নির্দিষ্ট বাজারের মধ্যে বা ওই এলাকার মানুষজন জানানোর জন্য। কিন্তু আমরা কিন্তু এখন চাইলেই আমরা যে কোনো সময় আমাদের এই বিষয়টাকে দূর দূরান্তে, দেশ বিদেশের যে কোনো প্রান্তে একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু পৌঁছে দিতে পারি। তো যে কারণে আমাদেরকে একটা অবশ্যই
জেনে নিতে হবে যে সংবাদের আগেকার মাধ্যম আর বর্তমান মাধ্যমগুলো আমরা কি চলবে। যখন এই রাজা বাদশাদের আমলটা চলে যায় তার কিছুদিন পরপরই ছাপা জগৎটা শুরু হয়ে যায়। মুদ্রণ যেটাকে বলি 1700 শতাব্দীর আমার যতদূর মনে পড়ে যে আমাদের এই উপমহাদেশে এই মুদ্রণের আধিপত্য বিস্তার করে 1700 শতাব্দীর পরে 1800-তে এসে শতকে সে পূর্ণতা পায় মুদ্রণ যন্ত্র। এই মুদ্রণ যন্ত্র যবে থেকে চালু হয়ে যায় তখন থেকে সংবাদের চাহিদা বা পেপার আকারে প্রকাশ পাওয়ার বিষয়টা ততক্ষণ থেকে 1700 শতাব্দী থেকে আসলে এই বিষয়টা মানে উদ্রেক হতে থাকে যে হ্যাঁ সংবাদের এখন মাধ্যম হচ্ছে ছাপা, যে আর মাইকে বলা মুখ দিয়ে বলার সময় নেই, ঢোল পিটিয়ে বলার সময় নেই, এখন ছাপার সময় চলে আসছে যখন মুদ্রণ যন্ত্রটা চালু হয়ে যায়। তো এখানে আমি বলার চেষ্টা করেছি যে যে সে ধারাবাহিকতায় মানে মুদ্রণ চালু হওয়ার পর সে ধারাবাহিকতায় পেশাদার সংবাদ গ্রাহক এবং সাংবাদিক প্রাপ্ত তথ্য বিভিন্ন তথ্য মাঝে সংবাদ জনগণের মধ্যে পৌঁছে দেয়। তো ওই সংবাদ যখন ছাপার প্রয়োজন পড়ে হয় তখন থেকে কিন্তু সাংবাদিকতার প্রয়োজনটা আসে। মানে যারা সংবাদ পৌঁছে দিবেন বা যারা সংবাদ প্রকাশ করবেন এই কাজে যারা নিয়োজিত থাকবেন তারাই বেসিক্যালি সাংবাদিক। সংবাদ তথ্য সংগ্রহ, তথ্য উপাত্ত সংগ্রহ করে যারা একটা সংবাদ তৈরি করছেন তারা সাংবাদিক। আর এই সাংবাদিকরাই তথ্য আকারে প্রকাশ করে একটা সংবাদ পেশ করছেন যা আমরা পাঠককে পৌঁছে দিই সুন্দর করে। তো এই সংবাদের মধ্যে এই জনসংযোগ গণসংযোগ সকল প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে যে সংবাদটা তৈরি করেন তিনি হচ্ছেন সাংবাদিক। আর এই সাংবাদিক যে মাধ্যমে সংবাদপত্র বা যে মাধ্যমে তার এই প্রাপ্ত তথ্যগুলো প্রকাশ করেন সেটা হচ্ছে মাধ্যম, গণমাধ্যম। কারণ এই সংবাদটা শুধু নিজের জন্য গ্রহণ করেছেন তা না, এটা মানুষকে জানানোর জন্য, আপামর জনসাধারণকে জানানোর জন্য এই জিনিসটা দেওয়া থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা। এই জন্যই যে মাধ্যমটা উনি ব্যবহার করেন আপামর জনসাধারণকে জানানোর জন্য সেই মাধ্যমটা হচ্ছে গণমাধ্যম। হ্যাঁ, আমরা জানি যে গণমাধ্যমের এক সময় যেমন আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় বেতার মানে রেডিও আমাদের খুব জনপ্রিয় ছিল, কারণ তখন ওই মাধ্যমটা আমাদের মধ্যে খুব জনপ্রিয়। তো ওই বেতারের মাধ্যমে আমরা সংবাদ সংগ্রহ করার সুযোগ পেয়েছি। কিন্তু এখন আপনার মনে করেন যে এই 2021-এ পা রেখে বেতারের পর টিভি চলে আসে আমাদের দেশে, টিভি। তো দীর্ঘদিন পর্যন্ত এই বেতার এবং টেলিভিশন আমাদের একটা বড় গণমাধ্যম হিসেবে পরিচিত পেয়েছে। কিন্তু যখনই আমাদের এই ইন্টারনেটের উৎকর্ষতা সাধিত হলো, আইটির জামানায় আমরা প্রবেশ করলাম, ঠিক তখন থেকেই এর চিত্র পাল্টাতে লাগলো ক্ষণে ক্ষণে। কিভাবে সংবাদ মাধ্যম গণমাধ্যম যে কিভাবে পাল্টে গেল তার বলার অপেক্ষায় রাখে নাই। সেই ধারাবাহিকতায় আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াও এখন গণমাধ্যম, অনলাইন পত্রিকাগুলো আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মানে যা আছে এগুলো কিন্তু এখন গণমাধ্যমে রূপান্তরিত হয়ে গেছে। আপনি যে কোনো তথ্য দেখবেন যেমন ফেসবুকে দিলে সেটা ভাইরাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। মানে প্রচুর মানুষ আপনার এই সংবাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখনকার গণমাধ্যমের চিত্র তাই একটু ভিন্ন আগেকার তুলনা। আগে যেহেতু শুধু পত্রিকা, রেডিও এবং টেলিভিশন এই তিনটা বড় মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম, বিশেষ করে শুরুর দিকে পত্রিকা এবং এরপর রেডিও এরপর টেলিভিশন, এই তিনটা মাধ্যম দীর্ঘদিন ধরে আমাদের সমাজে বিচরণ করেছিল গণমাধ্যম হিসাবে। কিন্তু 2021-এ এসে হোয়াটসঅ্যাপ, ভাইবার কিংবা সোশ্যাল মিডিয়া গুলো একটা বড় রকমের গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো আমরা হয়তো বুঝতে পারলাম এখন পর্যন্ত গণসংযোগ, গণযোগাযোগ এবং গণমাধ্যম গুলো কি কি এ সম্পর্কে হয়তো আমরা একটা ধারণা পেলাম। আমরা কি এরপরের টপিকসে যেতে পারি? জি, আমাদের এখানে একটা বিষয় খুব লক্ষণীয় যে বিজ্ঞপ্তি এবং সংবাদ এই বিষয়গুলোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বিজ্ঞপ্তি এবং সংবাদ, আমার সাংবাদিকতার জীবনে আমি বহুবার এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং এই ধরনের মেসেজও পেয়েছি, এবং আমাকে শুরুতেই আইডেন্টিফাই করতে হয়েছে যে আসলে কোনটা সংবাদ আর কোনটা বিজ্ঞপ্তি। এটা খুব বেশি আহামরি কোনো কঠিন কাজ না, একটু খেয়াল রাখলেই, আপনারা যদি একটু মন দিয়ে শোনেন খেয়াল রাখবেন যে সংবাদ এবং বিজ্ঞপ্তির মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। সংবাদ, বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজের এবং সংবাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রেস রিলিজ হচ্ছে আগে থেকে কোনো সাবজেক্ট ঠিক করা থাকে, শুধু সেই সাবজেক্টকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে যায় তা বর্ণনাই হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি।
মানে একটা ঘটনা ঘটবে এরকম প্ল্যান করা আছে, এবং সেই প্ল্যান অনুযায়ী যেই বর্ণনা তুলে ধরা হয় একটা খাতায় বা নোটে, সে বর্ণনা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি। হ্যাঁ, আবার এই এই সংবাদ বিজ্ঞপ্তিটা আবার দু ধরনের হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে যে এই পর্যটনটা, এই যে ঘটনাটা ঘটবে এটা আপনি সাংবাদিকদের জানান দেওয়ার জন্য, আমন্ত্রণ দেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে দাওয়াত বিজ্ঞপ্তি, এবং অনুষ্ঠানে যে ঘটনা ঘটে হলো সেটা হলো সংবাদ বিজ্ঞপ্তি। যেমন মনে করেন আমি এখানে উদাহরণ দিচ্ছি, জনাব আফসার আলীর একজন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে, বইটির মোড়ক উন্মোচন করবেন একজন মন্ত্রী। তাহলে এই যে মন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করবেন, এই যে অনুষ্ঠানটা আগে থেকে নির্ধারিত যে আজকে বিকাল 5টায় বইমেলায় আফসার আলীর বই উদ্বোধন করা হবে, যা একজন মন্ত্রী উদ্বোধন করবেন। আচ্ছা, আর মন্ত্রী যদি উদ্বোধন করে থাকেন তাহলে এই জিনিসটা আমি জানি আজকে বিকাল 5টায় করবে, আগে থেকেই জানা। এখন এই জিনিসটা জানানোর জন্য আমি এই গণমাধ্যমকে দাওয়াত করব। এই দাওয়াত করার জন্য এক ধরনের বিজ্ঞপ্তি হবে, এবং দাওয়াত করার পর গণমাধ্যম কর্মীরা মানে সাংবাদিকরা যখন আসবেন, আসার পরে তাদের উদ্দেশ্য করে সারা প্রোগ্রামে মানে পুরো অনুষ্ঠান জুড়ে যে ঘটনাগুলো ঘটলো তা আবার ওখানে লিপিবদ্ধ করে একজন ব্যক্তি সাথে সাথে সাংবাদিকদের হাতে তুলে দেন, সেটা হচ্ছে প্রেস রিলিজ। হ্যাঁ, মানে কি কি হয়ে গেল অনুষ্ঠানটার মধ্যে, এই অনুষ্ঠানের সারমর্ম তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি আসলে দুই ধরনের, আমন্ত্রণ বিজ্ঞপ্তি আর একটা প্রেস রিলিজ। হ্যাঁ, তো এইগুলো কিন্তু বেসিক্যালি মানে সংবাদ বিজ্ঞপ্তি, মানে পরিপূর্ণ সংবাদ নয়। পরিপূর্ণ সংবাদের কোনো ঘটনা নির্ধারিত থাকবে এমন কোনো বিষয় না। আজকে এই জায়গায় মানে হঠাৎ করে রিক্সা বন্ধ হয়ে যাবে, রাস্তা বন্ধ করে দিয়ে একদল লোক অনশন করবে, এটা কিন্তু কারো জানা থাকবে না, বা হুট করে মারামারি লেগে যাবে পল্টন ময়দানে, এটা কিন্তু কারো জানাই থাকে না অনেক সময়। তো দেখা গেছে যে হুট করে ঘটনাগুলো, এগুলো সংবাদ তৈরি করার সংবাদ, এগুলো সংবাদ বিজ্ঞপ্তি। যে কোনো কার্যক্রমের উপর পত্রিকায় প্রকাশ করা প্রচার উপযোগী করে রিপোর্ট তৈরি করতে পারা। হ্যাঁ, এখন এই বিজ্ঞপ্তি এইগুলো কেমন, যে কোনো কার্যক্রমের উপর পত্রিকায় প্রকাশ বা প্রচার উপযোগী করে রিপোর্ট তৈরি করতে পারা, কয়েকটি উপাদানের ভিত্তিতে একটি সংবাদ তৈরি করতে পারা। আমরা সংবাদ কিভাবে তৈরি করব? আমরা তো জানলাম যে বিজ্ঞপ্তি কিভাবে হয়, আমরা এখন একটু জেনে নিই যে আসলে সংবাদের উপাদানগুলো কি কি, আর সংবাদ আমরা কিভাবে তৈরি করতে পারি, কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আমি আসলে সংবাদটা করতে পারবো। তো এই বিষয়গুলো একটু মন দিয়ে একটু শুনি, প্রয়োজনে নোট করে নিতে পারি যে কয়েকটি উপাদানের উপর ভিত্তি করে সংবাদ তৈরি করতে হয়। একটু খেয়াল করে শুনুন যে কোন কোন উপাদানগুলোর উপর ভিত্তি করে সংবাদগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন আমি একটা জায়গা থেকে রিপোর্টগুলো তৈরি করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর এখন আমাকে সংবাদ তৈরি করতে হবে। রিপোর্ট আমার প্রাপ্ত, আমার তথ্য আমার হাতে আছে, এখন আমাকে সংবাদগুলো তৈরি করতে হবে। আমি এখন কিভাবে সংবাদটা সাজাবো বা তৈরি করতে হবে? প্রথমে যে জিনিসটা দরকার, আমার প্রাপ্ত তথ্যগুলোর মধ্যে নিয়ে আমি এখন কিভাবে কাজটা শুরু করবো দেখেন। প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হেডলাইন। আমি যে সাবজেক্টের উপর আজকে নিউজটা করতে চাই, এটা হেডলাইন কি হতে পারে, এটা ভেবে চমৎকার একটা হেডলাইন আমাকে তৈরি করতে হবে। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তার সঙ্গে সমন্বয় রেখে হেডলাইনটা হবে। তো হেডলাইনটা এই প্রাপ্ত তথ্যের উপর যখন নির্ধারণ করবো, হেডলাইন হতে হবে সংক্ষিপ্ত এবং সময় উপযোগী, চমৎকার। হেডলাইন পড়ে যেন মানুষ ভেতরের তথ্যটা কি আছে তার সম্পর্কে একটা দ্রুত ধারণা পেয়ে যায়। যেমন আমি বলি যদি যে আজকে বাংলাদেশের বিশাল জয়, তার মানে বুঝে ফেলবো যে এটা বাংলাদেশ আজকে একটা খেলায় বাংলাদেশের 5 উইকেটে বিশাল জয়। আমি বুঝে নেবো যে খেলার একটা নিউজ, বাংলাদেশ কারো না কারোর সঙ্গে খেলায়, এবং যেহেতু উইকেট লেখা আছে ক্রিকেট খেলায় তারা জিতেছে। এখানে আমাকে লিখতে হলো না যে বাংলাদেশ 5 উইকেটে ক্রিকেট খেলায় 5 উইকেটে অমুকের সঙ্গে বিশাল জয় পেয়েছে, এত কিছু না লিখে 5 উইকেটে বাংলাদেশের বিশাল জয়, 5 উইকেটে। তো এই বিষয়গুলো মানে হেডিং করার সময় দেখতে হবে যে জয় ছিনিয়ে আনলো বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমরা বোঝা ফেলবো যে ক্রিকেট খেলায় কিন্তু আমার জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। সংবাদ তৈরি করার আগে আমাদেরকে এই হেডলাইন গুলোর উপরে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এরপরে যেটা করতে হবে যে সংবাদের একটা সূচনা, সংবাদটা কিভাবে শুরু করতে হবে, পাঠককে আগ্রহী করে তোলার জন্য সংবাদের শুরুতে কোন কোন বিষয়গুলো আমাকে তুলে ধরতে হবে, বা ঘটনার সূত্রপাত দিয়ে হেডলাইনের পরে ঘটনার সূত্রপাত চলে আসবে, এরপরে সংবাদের মূল অংশে ঢুকে যেতে হবে, যেটাকে আমরা বডি বা মূল অংশ বলি। তো ওই বডিতে আপনার এই প্রাপ্ত তথ্য, যে কোথায় কি হয়েছিল, কিভাবে কখন কি হয়েছিল, এর সঙ্গে কে কি বলেছে, কার কি অভিমত, হ্যাঁ ওখানে একজন সাংবাদিক কি কি নিজে দেখতে পেয়েছেন,
উনি স্পটে কি কি দেখেছেন সবকিছু মিলিয়ে এই সংবাদের মূল অংশে উনি সেগুলো তুলে ধরবেন এবং পরিশেষে এটার একটা মন্তব্য আকারে আসলে এই সংবাদের আশু সমাধান কামনা করছি কিংবা এই সমস্যার দ্রুত সমাধান কামনা করছি বা ওখানকার স্থানীয় জনগণ এই বিষয়ে দ্রুত সমাধান কামনা করছেন, এরকম একটা উপসংহার টেনে একটা সংবাদের পরিসমাপ্তি ঘটিয়ে ফেলতে হবে। তা আমরা দেখলাম যে হেডলাইন সংবাদের একটা ইন্ট্রো এবং মূল বডি এবং একটা উপসংহার, ছোট্ট কয়েকটা বিষয় মেনটেন করলে একটা সংবাদ কিন্তু সহজেই তৈরি করে নেওয়া সম্ভব। তবে আমরা যখন কোনো বিষয়ের উপর সংবাদ তৈরি করব, আগে যে বিষয়টা আমাদের খুব বেশি একটু খেয়াল করা উচিত যে সংবাদটি কখন সংবাদ কিন্তু সবসময় সাম্প্রতিক বিষয়ের উপরে হয়ে থাকে, সাম্প্রতিক সময়ের উপরে হয়ে থাকে। আপনি সংবাদপত্রে যেটা দেখতে চান সেটা কিন্তু খুব সাম্প্রতিক সময়ে যেসব ঘটনাগুলো হয়ে থাকে সেই সময়গুলো তুলে ধরাই হচ্ছে সংবাদের মূল কাজ, বুঝছেন? এবং যে বিষয়গুলো আরো বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রতিবেদনটি কিন্তু বস্তুনিষ্ঠ হতে হবে। মন গড়া কোনো তথ্য দিয়ে আপনি কিন্তু কোনো সংবাদ তৈরি করতে পারবেন না। আপনাকে অবশ্যই এর বস্তুনিষ্ঠ ব্যাপার তুলে ধরতে হবে। এই লেখটা একটু বন্ধ করা যায় নাকি সমাজের উপরে হেডিং? বস্তুনিষ্ঠ ব্যাপারটি যখন আসবে তখনই কিন্তু আপনাকে এই সংবাদে আপনি তখন আচ্ছা না থাক বন্ধ করা যাবে। এরপরে আমাদেরকে সংবাদে কিন্তু কখনোই কোনো বিষয় অতিরঞ্জিত করা যাবে না। মানে আপনি যা ঘটেনি তাও আপনি রং চং মেখে যদি বাড়িয়ে বলার চেষ্টা করেন, পাঠক কিন্তু বিভ্রান্তে পড়বে আর কি, হ্যাঁ, বিভ্রান্ত হবে। অতএব এই কাজটা একজন সাংবাদিকের করা মোটেও উচিত নয়। যেখানে বস্তুনিষ্ঠ কোনো ঘটনাই নাই সেটা আপনি আপনার মতো করে জোর করে বলার চেষ্টা করবেন, অতিরঞ্জিত করবেন, এটা কিন্তু সংবাদ হবে না। এবং এই মানুষ কিন্তু এখন অনেক সচেতন, খুব সহজেই তা তুলে ধরে, হ্যাঁ। এবং সংবাদ কিন্তু নির্ভুল হতে হবে, সহজ সাবলীল এবং ভারসাম্যপূর্ণ হতে হবে। সংবাদের ভাষা কখনোই এত কঠিন হওয়া যাবে না যেটা পড়তে মানুষের দ্বিতীয়বার ডিকশনারি খোলা লাগবে যে এই শব্দটার অর্থ কি। এমন কঠিন কঠিন বাংলা কিছু শব্দ দিয়ে আপনি সংবাদ তৈরি করলেন, এটা কিন্তু পাঠকের হৃদয় পর্যন্ত পৌঁছাবে না, শুধু কান পর্যন্তই থেকে যাবে অথবা মুখে পড়া পর্যন্তই থেকে যাবে, কিন্তু পাঠক আপনার ওই সংবাদের কোনো অনুধাবন করতে পারবে না। অর্থাৎ সংবাদ হতে হবে আপনার বস্তুনিষ্ঠ, নির্ভুল, সাবলীল এবং ভারসাম্যপূর্ণ। যে কোনো একটি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম আমরা কি এই যতটুকু বুঝেছি এই পর্যন্ত কি বোঝা সম্ভব হয়েছে কিনা যে সংবাদের কোন কোন বিষয়গুলোকে খুব বেশি খেয়াল রাখা উচিত। আমি কিন্তু এতক্ষণ সেসব বিষয়গুলোই আলোচনা করলাম যে কি কি বিষয়ের ভিত্তিতে সংবাদ হয়ে থাকে এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত সংবাদ তৈরি করার জন্য। আমি এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলোর উপরে। আমি এখন তাহলে আমার পরবর্তী এপিসোডে চলে যাচ্ছি, ঠিক আছে? সবাই তো শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জানাতে হবে প্লিজ। কেউ শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন, প্রয়োজনে আমি রিপিট করব। আচ্ছা, এখানে একটা সাবজেক্ট আছে যে কোনো একটি গণসংযোগ মাধ্যমের বিভিন্ন বিভাগের কার্যাবলী সম্পর্কে জানা। আমরা তো ইতিমধ্যে জানিয়েছি যে গণমাধ্যম কি কি, যে একটা সময় ছিল আমাদের পত্রিকা পর বেতার বা রেডিও, এরপর টেলিভিশন, এই তিনটা গণমাধ্যম আমাদের জীবনে অনেক বছর পর্যন্ত বিরাজমান ছিল এবং খুব স্ট্রংলি আমাদের লাইফে এই তিনটা মাধ্যম বিরাজ করেছে। পরবর্তী সময়ে ইন্টারনেটের উৎকর্ষতায় আমাদের এই গণসংযোগের গণমাধ্যমের ভেরিয়েশন, যেটা অনলাইন পত্রিকা বলি, হোয়াটসঅ্যাপ বলি, সোশ্যাল মিডিয়া বলি, ভাইবার বলি, ইমো বলি, এগুলো গণমাধ্যমে পরিণত হয়ে গেছে, ইউটিউব বলি, এগুলো গণমাধ্যমে পরিণত হয়ে গেছে। তবে এখন পর্যন্ত আমরা এখানে যে বিষয়টা গণসংযোগ বা গণমাধ্যমের যে কার্যবলী সম্পর্কে জানার যে বিষয়টা, আমরা এখানে একটা পত্রিকা বা একটা টেলিভিশনকে বেস করে, যেহেতু এখনো এই মাধ্যমগুলো খুব স্ট্রং আমাদের জীবনে, তো যে কোনো একটা পত্রিকা এবং টিভির বিষয়টাকে বেস করে আমি এই বর্ণনাটা এখন করব যে গণমাধ্যমের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে। যে পত্রিকা থেকে যদি আসি, হ্যাঁ, পত্রিকা থেকে যদি আসি, যে সংবাদের বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। যেমন সাংবাদিকদের জন্য একটি সাংবাদিকতা বিভাগ আছে, যেখানে সাংবাদিকরা বসে তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেন, হ্যাঁ। এই বিভাগটার আবার অনেকগুলো ভাগ রয়েছে, যেমন রিপোর্টিং রয়েছেন, সেন্ট্রাল ডেস্ক রয়েছে, সম্পাদকীয় বিভাগ রয়েছে, ফিচার বিভাগ রয়েছে এবং আরো অনেক কিছু বিভাগ এই সাংবাদিকতার এই বিভাগ সবকিছু সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। এই সাংবাদিকরা যার যার ডেস্ক অনুযায়ী বসে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করার চেষ্টা করেন। আর রয়েছে সম্পাদনা বিভাগ। সম্পাদকীয় বিভাগের সম্পাদনা বিভাগটা হচ্ছে যেখানে
সংবাদের মূল বডিটাকে রিফ্রেশ করা হয়, ভুল ত্রুটি যেখানে ধরা হয়। সাংবাদিকদের যে লেখাটা, যে প্রতিবেদনটা থাকে সেটাকে পরিশুদ্ধ করা হয় সম্পাদনা বিভাগে। আমরা অনেক সময় রিডিং সেকশন, প্রুফ সেকশন বলে থাকি এই বিভাগটাকে, মানে প্রুফ ডিপার্টমেন্ট, যারা আমাদের লেখা বা আমাদের টাইপ করা নিউজটাকে শুদ্ধ করে দেন। দ্রুত লেখার কারণে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের, হ্রস্বকারের জায়গায় অনেক সময় দীর্ঘকার হয়ে যায়, হ্রস্বকারের জায়গায় দীর্ঘকার হয়ে যেতেই পারে, এগুলো এই সম্পাদনা বিভাগ শুদ্ধ করে দেন। এতে নিউজ সংবাদটা আরো বেশি বস্তুনিষ্ঠ হয়ে যায়। তো এই আমি বিভাগগুলো আরবার বলছি যে সাংবাদিকদের যে বিভাগটা রয়েছে সেটা কয়েকটি ভাগে বিভক্ত: রিপোর্টিং, সেন্ট্রাল ডেস্ক, ফিচার, সম্পাদকীয় এবং সম্পাদনা। আর এখানে আমাদের পত্রিকা জগতে আরো বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, যেটা আমি বলে রাখি, যেগুলো অনেকটা এখন অতীতের দিকে হাঁটা ধরেছে, তারপরে ওইগুলো এখনো রয়েছে। যেমন কম্পিউটার বিভাগ, যেখানে পেজগুলো মেকআপ করা হয়, কম্পিউটার বিভাগ রয়েছে। পত্রিকার পাতায় রয়েছে এরকম কম্পিউটার বিভাগ, এবং টেলিভিশনে রয়েছে এডিটিং প্যানেল, ব্রডকাস্টিং প্যানেল, হ্যাঁ, যেখান থেকে ছাড়া হয় সংবাদগুলো, হ্যাঁ। এবং আমরা যে স্ক্রল গুলো দেখতে পাই, এগুলো কিন্তু ডেস্ক, মানে টেলিভিশন ও ডেস্ক সাংবাদিকতায় যারা আছেন এদের মাধ্যমে কিন্তু স্ক্রলের নিউজ গুলো যায় নিউজ ডেস্কে যারা আছেন। তো আমাদের এই পত্রিকায় কিন্তু আপনার কম্পিউটার বিভাগে কাজ করার পর একটা পেস্টিং নামে একটা বিভাগ আছে, যেখানে মূল পাতাগুলোকে একটা পেস্টিং করা হয়। পেস্টিং বিভাগটা এখন অনেকটাই অতীত, কারণ অনেক পত্রিকা অফিসে আছেন যারা কম্পিউটার থেকে সিটিপির মাধ্যমে সরাসরি প্রিন্টে চলে যান। আবার অনেক পত্রিকায় আছেন মানে একটু যারা এখনো যে পেস্টিং বিভাগটা ধরে রেখেছেন, তারা ওই ট্রেসিং বের করে একটা পেস্টিং ডিপার্টমেন্টে পেস্ট করে এরপরে একটা ডামি তৈরি করার পর তার প্রেসে পাঠান। এটাকে বলা হয় হ্যাঁ, এই পেস্টিং ডিপার্টমেন্ট। পেস্টিং একটা ট্রেসিং পেপার বের করে কম্পিউটার থেকে একটা প্রিন্ট নেগেটিভ, যেটাকে বলে প্রিন্ট নেগেটিভ, বের করে সেটা পেস্টিং ডিপার্টমেন্টে সাজানো হয়, সাজিয়ে একটা পেজটাকে পরিপূর্ণতা দান করে সেটা প্রেসে পাঠানো হয়। তো কম্পিউটারের পরে যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে বলা হয় পেস্টিং, হ্যাঁ। আর আমাদের এখানে এরপরে সর্বশেষ যেটা হচ্ছে যে পেস্টিং বিভাগ থেকে এটা সরাসরি মুদ্রণে বা ছাপাখানায় চলে যায়, যেখান থেকে পরের দিন পত্রিকায় আমরা হাতে পাই, মানে প্রেস প্রিন্টিং হয়ে যায় আর কি, হ্যাঁ। তো এখানে আমাদের এই পর্যন্ত যে বিভাগগুলো আমাদের টিভিতে বা পত্রিকায়, সবগুলো টিভিতেও একই, সাংবাদিকদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারাও ফিচার ডিপার্টমেন্ট আলাদা করে আছে, নিউজ ডিপার্টমেন্ট আলাদা করে আছে, নিউজ ডেস্ক, সেন্ট্রাল ডেস্ক তাদের জন্য আলাদা করা আছে, রিপোর্টিংটা আলাদা করে রাখা আছে। এবং তাদের এই যে নিউজ ডেস্ক, সেন্ট্রাল ডেস্কে যারা আছে তারা যখন স্ক্রল ছাড়ে তাদের জন্য সম্পাদনা বিভাগ আছে প্রুফ দেখে দেওয়ার জন্য, হ্যাঁ। তাদের যেটা রয়েছে এডিটর, মনিটরিং এবং টেলিভিশনে এডিটর, এডিটিং প্যানেল, মনিটরিং প্যানেল এবং ব্রডকাস্টিং প্যানেল, এগুলো আলাদা করে রাখা আছে, যেটা সংবাদপত্র থেকে একটু ভিন্ন। আমি কি বোঝাতে পেরেছি একটা গণমাধ্যমের বিভিন্ন ধাপগুলো যেগুলো আমরা জেনেছি? যদি হয়ে থাকে আমি পরবর্তী এপিসোডে যেতে চাচ্ছি। আমি যেই নোটটা পাঠিয়েছিলাম সেখানে আসলে এই এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবাই খাতা কলম হাতে রাখবেন দয়া করে প্লিজ, কারণ আমি যে নোটটা পাঠিয়েছি ওই নোটটার মধ্যে এই বিষয়গুলো লেখা সম্পূর্ণভাবে আসেনি, যে কারণে আমি পরবর্তীতে এটা নোট কমপ্লিট করেছি। আমি নোটটা এখন আপনাদেরকে বলবো, আপনারা এই 5 নাম্বার যে বিষয়টা আছে, ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি চিনতে পারা ও তাদের নাম জানা। ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির চিনতে পারা ও তাদের নাম জানা। আমি এই বিষয়গুলো এখন বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আসলে ছাপাখানার আদি ইতিহাস বা ছাপাখানা কবে থেকে শুরু হয় এমন সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হয় যে 220 খ্রিস্টাব্দের দিকে কাঠের কিছু খোদাই করা বিষয়ের উপর রং লাগিয়ে ছাপ দেওয়ার একটা বিষয় নিয়ে কিন্তু ছাপাখানার প্রাথমিক উৎপত্তি ধারণা করা হয়, সেটা আপনার 220 খ্রিস্টাব্দে।
তবে আধুনিক ছাপাখানা শুরু হয় 1500 শতাব্দী ইউরোপে। এটা বেসিক্যালি যাত্রা শুরু হয় ইউরোপেই। 1500 শতাব্দীতে আধুনিক ছাপাখানার যাত্রা শুরু। তো এক সময় দেখা গেছে যে আর আমরা বর্তমানে যে ছাপাখানাটা ইউজ করি সেটাকে অনেকে এক কথা অফসেট প্রেস বলেন। অফসেট প্রেস মানে এটা হচ্ছে 4 কালার, মানে 4 বর্ণের একসঙ্গে সমন্বয় ঘটিয়ে কম্পিউটার থেকে সরাসরি প্রিন্টিং এ আপনার প্রিন্ট হয়ে বের হয়ে আসে। খুব কম সংখ্যক বাংলাদেশে প্রিন্টিং প্রেস এখন অফসেট প্রেস আছে। এখন অনেকে প্লেট করে করেন, এগুলোতে প্লেটের প্রয়োজন হয় না, সরাসরি প্রিন্ট হয়ে আপনার এখানে চলে আসবে প্রেসে। হ্যাঁ, এগুলোকে অফসেট প্রেস বলে। আধুনিক যে প্রেসগুলোকে এটাকে অনেকে অফসেট প্রেস বলে। আর পুরনো ছাপাখানা তো আছে যেগুলো এখন আমাদের দেশে চলছে, অফসেট প্রেসও আমাদের দেশে আছে। বেশ কিছু প্রতিষ্ঠান এখন অফসেট প্রেসে পরিণত হয়েছে। অফসেট প্রেসে সাধারণত 4টা বর্ণ বা 4টা কালিকে প্রাধান্য দিয়েই কিন্তু এই প্রেসটা পরিচালিত হয়। 4টা কালি বা 4টা রং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হয়তো আপনাদের জানার সুবিধার্থে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। এই 4টা রং লিড দেয় একটা ছাপাখানাকে। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। বুঝতে পেরেছেন? তো এই অফসেট প্রেস গুলোতে সাধারণত যে বিষয়টা এখন যে যন্ত্রের মাধ্যমে পরিচালিত হয় সেটাকে বলা হয় সিটিপি। এটা সরাসরি প্লেট তৈরি করার একটি যন্ত্র, সিটিপি। এছাড়াও এই অফসেট প্রেস গুলাতে আরো কিছু যে অটো ভাঁজ হয়ে যাবে কিছু মেশিন আছে। হ্যাঁ, কিছু ভাঁজ করার যন্ত্র বা ফোল্ডিং মেশিন, কিছু ফটোকপিয়ার আছে, টোনার আছে। এগুলো সবই ছাপাখানায় ব্যবহৃত যন্ত্রাংশ। রোলার, পুরোনো যে ইয়াগুলোতে আছে সেগুলোতে রোলার ইউজ হয় ছাপাখানায়, রোলার। ইঙ্কজেট, ইঙ্কজেট প্রিন্টার কিছু আছে। ইঙ্কজেট প্রিন্টার এটা অনেকে বাসা বাড়িতে ব্যবহার করে থাকে। এটা ছাপাখানার অংশ, অনেক বড় আকার ইঙ্কজেট প্রিন্টার। ছাপাখানায় ব্যবহার করার জন্য দুটা লিখেছেন সবাই। ছাপাখানায় ব্যবহার করার জন্য দুটো বড় বিষয় থাকে। হ্যাঁ, ছাপাখানায় দুটো বড় অপশন থাকে, সেটা হচ্ছে ইমেজ এরিয়া আর নন ইমেজ এরিয়া। মানে কোনগুলো আপনার মুদ্রণের জন্য নির্বাচিত অংশ, ঠিক সেগুলোকে কাউন্ট করার জন্য একটা রয়েছে ইমেজ এরিয়া। আর কোনগুলো মুদ্রণ করা হবে না, মুদ্রণের বাইরে পড়ে যাবে সেগুলো হচ্ছে নন ইমেজ এরিয়া। ছাপাখানার আগে এই দুটো অপশন খুব বেশি ব্যবহৃত হয়, ইমেজ এরিয়া, নন ইমেজ এরিয়া। এছাড়াও আধুনিক ছাপাখানায় আরো কয়েকটি বিষয়ে আমরা জানতে পারি, সেটা হচ্ছে পেনোগ্রাফিক্স, রিলিফ, ইন্টাগ্লিও, কোরাস। এই বিষয়গুলোকেও প্রাধান্য দেওয়া হয়, শুধু নাম জেনে রাখলেই হবে। হ্যাঁ, যে পেনোগ্রাফিক্স, প্লেনোগ্রাফিক্স, প্লেনোগ্রাফিক্স, রিলিফ, ইন্টাগ্লিও, কোরাস। কোরাস, প পুতুলের প দিয়ে পয়কার বসনুরাকার রাদন্তস, কোরাস। তো এগুলো হচ্ছে ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, যন্ত্রপাতি এবং বিভিন্ন অপশনের নাম। এগুলো জেনে রাখবেন, আশা করি সবাই লিখিয়েছেন। এখানে লেখা আছে যে আমি এই বিষয়গুলো আশা করি সবাই জানতে পেরেছেন, লিখতে পেরেছেন, বা এই ভিডিও থেকে রিয়াইন্ড করে আপনাদেরকে আরেকবার একটু কমেন্ট আসছে। তাজরিয়ান আলম কমেন্টস আমি আরেকবার মানে আরেকবার প্রিন্টার নামগুলো একটু বলতেন, প্রিন্টিং এর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আবার প্রথম থেকে এসেছি। ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি চিনতে পারা ও তাদের নাম জানা, প্রসঙ্গটা তো এটা। আমি বলেছি যে ছাপাখানার আসলে উন্মেষ কবে থেকে এটা চালু হয়েছে এটা কিন্তু সঠিক ইতিহাস আমাদের জানা নাই। ধারণা করা হয় যে 220 খ্রিস্টাব্দে, হ্যাঁ, কাঠের টুকরার উপরে খোদাই করে তাতে রং মাখিয়ে ছাপ দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করার প্রক্রিয়া থেকেই আসলে ছাপাখানার চিন্তা ভাবনাটা শুরু, যেটা পরিপূর্ণতা পায় ইউরোপে 1500 শতকে এসে। 1500 শতকের পর থেকে ইউরোপ থেকে আসলে প্রথমে ছাপাখানার
মুদ্রণ যন্ত্রপাতির উন্মেষ ঘটে ও তখন থেকে একটা আধুনিক ছাপাখানার দিকে এগিয়ে আসে ছাপাখানাটা, বা ছাপাখানা পরিপূর্ণতা পায় 1500 শতকের পর থেকে। এর আগে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু তার পরিপূর্ণতা ঘটে 1500 শতকে। আর একদম মডার্ন কিছু ছাপাখানা, যেটা একদম বর্তমান সময়ে যে ছাপাখানাকে মানুষ ডিজার্ভ করছে বা যে ছাপাখানার দিনকে দিন চাহিদা বাড়ছে, মানে মডার্ন যে ছাপাখানা, এটাকে বলা হয় অফসেট প্রেস। অফসেট প্রেস, মডার্ন ছাপাখানার এই বিষয়টাকে বলা হয় অফসেট প্রেস। তো ওই অফসেট প্রেসটা আসলে 4টি বর্ণের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, 4টি বর্ণের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে সায়ান, ম্যাজেন্টা, সায়ান, দন্ত স্বরের সা, রস্বই, অন্তস্থ থেকে আ, দন্ত ন, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা বর্ণের উপরে এই অফসেট প্রেস গুলো ডিপেন্ডেন্ট। সিটিপি একটা যন্ত্রের মাধ্যমে সরাসরি প্লেট তৈরি করে এই প্রেস গুলো প্রিন্ট করে থাকে তাদের প্রোডাক্ট গুলো। আমরা অনেকেই প্রেসে গিয়ে দেখেছি যে প্লেট তৈরি হয়, আলাদা করে প্লেট গুলো ছাপায় বসানো হয়, তাতে এরপরে রোলারের কালি বসিয়ে ছাপার তৈরি করা হয় কাগজের উপরে। তো এই সিটিপি মেশিন গুলোতে এই ঝামেলাগুলো নাই। এটাকে বলা হয় সিটিপি। এই সিটিপি কম্পিউটার থেকে সরাসরি প্লেট তৈরি করে প্রিন্টে চলে যায়। তো এই প্রিন্টে যাওয়ার সময় আরো কিছু মেশিন রয়েছে যেগুলো আমাদের জেনে রাখা ভালো। আমি বলছি যে প্রিন্টে যাওয়ার সময় কাগজ ভাঁজ করার একটা জায়গা আছে, এটাকে বলা হয়, মানে একটা যন্ত্র আছে কাগজটা অটোমেটিক্যালি ভাঁজ করে, এটাকে বলা হয় ফোল্ডিং মেশিন। ফোল্ডিং মেশিন কমান্ডটাকে কপি করে বারবার যে প্রিন্ট দেয়, এই জায়গাটাকে বলা হয় ফটোকপিয়ার। কম্পিউটার ফটোকপিয়ার লিখেছেন। এরপরে অ্যাজ ইউজুয়াল কিছু যন্ত্রাংশ আছে, টোনার, আমরা যেটাকে কালি সাপ্লাইয়ের যে জায়গাটা আমরা বলি টোনার। এরপর কালিটাকে ম্যাশ করার জন্য রয়েছে রোলার। ইনজেক্ট প্রিন্টার, কিছু অটোমেশন প্রিন্টারের সঙ্গে ব্যবহার হয় ইনজেক্ট প্রিন্টার। ইঙ্কজেট, ইঙ্ক মানে কালি আর কি, ইঙ্কজেট প্রিন্টার। এছাড়াও কিছু যন্ত্রপাতি আমি বলেছি নামগুলো। প্লেনোগ্রাফিক্স, যদি বাংলায় লিখি প ল একার, প্লে ন ওকার, প্লেনোগ্রাফিক্স। রিলিফ বসন্ন রয় রশ্মি লয় রশ্মি ফ, রিলিফ। এরপর ইন্টাগ্লিও রস্বই দন্ত নয় টয় আকার, গয় লয় রশ্মি অ, ইন্টাগ্লিও। ইয়েস, সিটিপি, ঠিক আছে। সিটিপির ফুল মিনিংটা আমি বলছি, কম্পিউটার টু প্লেট। আসলে এটা সিটিপি মনিটর কিন্তু তা না, এটা হচ্ছে কম্পিউটার টু প্লেট, এই জন্য এটাকে সংক্ষেপে সিটিপি বলা হয়। তো প্লেনোগ্রাফিক্স, রিলিফ, ইন্টাগ্লিও ও পোরাস। প পুতুলের প ওকার, বসন্ন রেখার রা, দন্ত স, পোরাস। এইগুলো ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির নাম। এখন আমরা আসি যে ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন ধরনের পয়েন্ট ও টাইপ। ছাপাখানায় ব্যবহৃত বিভিন্ন পয়েন্ট ও টাইপ আমরা একটু জেনে নিই, ঠিক আছে। ছাপাখানায় বেশ কিছু টাইপ ব্যবহৃত হয়। এর মধ্যে কিছু টাইপ আছে মুভেবল টাইপ, লাইনো টাইপ, গ্যালারি টাইপ। হ্যাঁ, আবার কিছু সর্বজনীন আছে বিজয় বা অভ্র এবং লেটার প্রেস, যেটাকে বলি লেটার প্রেস, বিজয়, অভ্র, এই কিছু টাইপ রয়েছে মুদ্রণের,
যেগুলোর উপরে আমরা ছাপাখানায় ব্যবহার করে থাকি এই টাইপগুলো। মুভেবল, লাইনোটাইপ, গ্যালারি টাইপ, লেটার প্রেস, বিজয়, অভ্র, অনেক টাইপ আছে। আমরা এই টাইপগুলো বেসিক্যালি সাধারণত আমরা এই ছাপাখানায় ব্যবহার করে থাকি। আর ফন্ট যদি ব্যবহার করা, যেমন যদি বলেন ফন্ট, হ্যাঁ, পয়েন্টের বা ফন্ট যদি বলেন যে কতটুকু পয়েন্ট, আমাদের পত্রিকায় যদি বলি যে 10.5 পয়েন্টে আমরা আমাদের মূল নিউজগুলো ছাপি। হেডিং গুলো হচ্ছে যার যার জায়গার উপর ডিপেন্ড করে। এখন যদি পত্রিকার সবচেয়ে বড় হেডিংটা মানে মূল হেড, ওটার ফন্ট অনেক সময় 50, 60, 80 পর্যন্ত হয়। সাবহেড গুলো 40, 50, আরো সাবহেড গুলো মানে 20, 80, 16 পর্যন্ত, 16, 18, 20, 22 সাবহেড হয়। বড় হেডে 40, 35, 40 বড় হেডে চলে যায়। আর অনেক বড় হেড 50, 60, 80 পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি এই পয়েন্ট গুলো, ফন্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে পয়েন্ট ও টাইপ গুলো সম্পর্কে জেনেছেন তো। টাইপ গুলো আমি আবার বলি, মুভেবল টাইপ, লাইনো টাইপ, ল এক আর রস্বই নয়কার, লাইনো। বুঝলেন, আমি যে একটা অনলাইন ক্লাসে আছি, আমি একটু পরে ফোন দিয়ে আপনাদের লাইনো টাইপ। এরপর হচ্ছে আধুনিক যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে যে ফন্ট গুলো, গ্যালারি টাইপ, লেটার প্রেস, বিজয়, অভ্র, এগুলো তো আমরা জানি। তো আমরা পরের প্রসঙ্গে প্রুফ দেখতে পারার প্রসঙ্গে যেতে পারি। জি, আমরা প্রুফ বা সংবাদের লেখনীর ভুল কিভাবে ধরতে হয় সেই প্রসঙ্গে আলোচনা করছি। সংবাদপত্র আনুষ্ঠানিক এক মাধ্যম, যার ফলে এখানে ঘরোয়া কোনো শব্দ যেন ঠাঁই না পায় সেদিকটা খেয়াল রাখতে হবে। কোনো বিদেশি ভাষা যদি স্থানান্তর করার পর তা যদি বুঝতে কষ্ট হয়, তাহলে ব্র্যাকেটে ইংরেজি শব্দটাও লিখে দেওয়া উচিত। আমি লিখলাম যে কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর শব্দটার বাংলাটা হচ্ছে প্রদায়ক। এখন প্রদায়ক শব্দটা এত কঠিন একটা বাংলা, এটা অনেকে হয়তো নাও বুঝতে পারে যে প্রদায়ক বলতে কি বোঝালো। প্রদায়ক লেখার পর পাশে আবার ইংলিশে যদি কন্ট্রিবিউটর শব্দটা লিখে দিই, তখন কিন্তু সহজে আমরা বুঝে ফেলবো, ও কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর। এই হচ্ছে বিষয়টা, যে ইংরেজি কোনো শব্দ যদি আমরা বাংলাও করি এবং সেটা যদি খুব কঠিন হয়ে থাকে বাংলাটা, তবে পাশে ইংরেজিটাও লিখে দেওয়া উচিত। এবং ঘরোয়া কোনো শব্দ, আইসি গেছি খাইছি, এই টাইপের শব্দ আসলে সংবাদে কখনোই ঠাঁই পাবে না বা ঠাঁই দেওয়া উচিত নয়। প্রুফ দেখে যারা, তারা একটা জিনিস খেয়াল করে যে প্রুফ দেখা বা সংবাদ কাটার কাজ অনেকে আমাদের এখানে যদিও দুইভাবে হয়ে থাকে, তারপরও প্রুফ ডিপার্টমেন্ট অনেক সময় এই কাজটা করে থাকে। যে কোনো বাক্য যদি অযথা লম্বা হয়ে থাকে, একই শব্দ দুবার ব্যবহার করে থাকি, এগুলো তারা কেটে ছোট করে। বা কোনো বাক্য যদি খামাখামি বড় করে ফেলি, সেগুলো তারা কেটে ছোট করে একটা ছোট্ট বাক্য তৈরি করে দেয়। প্রুফ ডিপার্টমেন্ট গুলো এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখে, এবং এটা ভালো একজন এডিটিং এর কাজ, এডিটরের কাজ, যে একটা নিউজ, একটা তথ্যকে পড়ার মতো উপযোগী করে তোলাটা কিন্তু একটা ব্যাপার। লিখলাম আর হয়ে গেল তা না, এটাকে সময় উপযোগী করে তুলে পাঠকের মন মতো পড়ার উপযোগী করে তোলাটা একটা বড় কাজ, যারা এই ডিপার্টমেন্ট করে থাকে। আমাদের এই যে ইংরেজি ভাষা বাংলা করা, এরপরে অযথা শব্দগুলো পরিহার করা, একই শব্দ বারবার লিখায়, যে এবং তিনি বলেছেন, এবং তিনি বলেছেন, আমি যদি এরকম কথাগুলো বারবার বলি, সবগুলো কেটে দেওয়া, হ্যাঁ, একটা শব্দে পরিণত করা, এগুলো কিন্তু প্রুফ ডিপার্টমেন্ট করে আর কি। হ্যাঁ, এরপর একটা শব্দ দাড়ি কমা ছাড়া অনেক লম্বা করে ফেলেছি, সেটাকে কোথায় দাড়ি এবং কোথায় কমা দিয়ে ছোট করে নিয়ে আসতে হবে, এরা কিন্তু এই কাজগুলো করে। হ্যাঁ, এরপরে এছাড়া এগুলি বা এগুলো না লিখে, যেমন আমরা অনেক সময় লিখি এগুলি বা এগুলা, এই টাইপের না লিখে এগুলো, এরকম শব্দ ব্যবহার করতে হবে। লেখার সময় অনেক সময় আমরা লিখে ফেলতে পারি, প্রুফ ডিপার্টমেন্ট এগুলো ঠিক করে দেয়। হ্যাঁ, এই শব্দ, এই ধরনের ঘরোয়া শব্দ যেগুলো আছে, আমরা মুখ দিয়ে যা বলি তাই যে লিখবো বিষয়টা তা না। এই জন্য পড়াশোনা করা প্রচুর প্রয়োজন, ভালো ভালো বই পড়া এবং বিভিন্ন বড় বড় রাইটারদের বই পড়লে কিন্তু, সংবাদপত্রের উপর অনেক বই আছে, বই পড়লে শব্দগত ধারণা পাওয়া যায়। সংবাদের সূত্রে থাকে তা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিছু কিছু সংবাদ আমি যেটা লিখেছি তার সঙ্গে প্রাসঙ্গিক না এমন ব্যাপারগুলো আমরা লিখে ফেলি,
এগুলো কিন্তু প্রুফ ডিপার্টমেন্ট ঠিক করে দেয়। হ্যাঁ, যে প্রাসঙ্গিক রাখতে হবে, সেই হারিয়ে ফেললে হবে না লিখতে গিয়ে। প্রুফ ডিপার্টমেন্ট অনেক বড় কাজ করে সংবাদটাকে একটা সুন্দর গোছানো জায়গায় তৈরি করে দেয়। আমি তাড়াহুড়ার ফেলে অনেক ভুল করতে পারি, তাড়াহুড়া হয়েছে, নানান তারিখ দিতে মনে নাই, বুঝছিলাম আমাকে ঠিক করে এই বিষয়গুলো প্রুফ ডিপার্টমেন্ট ঠিক করেছে। বুঝে গেছিস কিভাবে প্রুফ দেখতে হয়? বুঝতে পেরেছি? প্রুফ দেখতে হয় একটা শব্দ পড়ার সময় দেখতে হবে বারবার কোনো শব্দ রিপিটেশন হয়েছে কিনা, দাড়ি কমা ঠিক মতো পড়েছে কিনা, অযথা কোনো শব্দ লম্বা হয়েছে কিনা, অথচ কোনো বাক্য লম্বা হয়ে গেছে কিনা, সেটাকে ছোট করে আনা। হ্যাঁ, সংবাদের সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন কোনো বাক্য বা এমন কোনো শব্দ ঢুকেছে কিনা। হ্যাঁ, এগুলো কিন্তু প্রুফ ডিপার্টমেন্টের কাজ। ক্লিয়ার? আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। স্টপ প্রেস। স্টপ প্রেস বলতে কি বোঝায়? এটা একটা মজার বিষয়। স্টপ প্রেস, এই স্টপ প্রেসটা আমারও খুব বেশি জানা ছিল না। আমি বেশ আমার সাংবাদিকতার সময়ে কিছু বড় বড় সাংবাদিকদের সান্নিধ্য পাওয়ার সুযোগ হয়েছিলেন। তো আপখান একদিন এই স্টপ প্রেস সম্পর্কে আমাদের একটা ব্রিফিং দিয়েছিলেন। আমার সেই থেকে স্টপ প্রেস বিষয়টা আমার মাথায় এখনো গেঁথে আছে। স্টপ প্রেস হচ্ছে যে গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি বা যাই বলি না কেন, কোনো ঘটনা যখনই ঘটলো কিন্তু আমাকে তখনই ধরাইতে হবে। টেলিভিশন বা অনলাইন পত্রিকা তো কোনো ঘটনাই না, যখন তখন যে কোনো বিষয় ধরাই দেওয়া যায়। ঝামেলাটা হয়ে যায় পত্রিকার ক্ষেত্রে। যদিও পত্রিকার একটা লেট নাইট এডিশন আছে, কিন্তু সেটা আর কত রাত? সেটা হচ্ছে 1টা, 1:30, 2টা। এরপরে তো আসলে পত্রিকা সংবাদ কন্টিনিউ করে না, কারণ মুদ্রণে চলে যায়। লেট নাইট এডিশনটা মুদ্রণে 2টার পরে চলে যায়। কিন্তু এই মুদ্রণের সময় অনেক সময় দেখা গেছে যে রাত 1টার দিকে, যে 2টায় প্রেসে যাবে, হঠাৎ করে রাত 1টার দিকে লালবাগের বস্তিতে আগুন। আমার সাংবাদিক তখনই জানতে পারে, মানে অফিসে জানালেন যে লালবাগের বস্তিতে আগুন লেগেছে। তো তখন এই নিউজটা যেহেতু একটা জরুরি নিউজ যে শতাধিক ঘরবাড়িতে আগুন লেগে গেছে, তখন আমাদের পত্রিকা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে, প্রিন্টে যাবে। এই প্রিন্টে যাওয়ার আগে কোনো একটা নিউজকে বাদ দিয়ে এই নিউজটাকে ধরিয়ে দেওয়া, মানে কোনো একটা নিউজকে স্টপ করে দিয়ে এই গুরুত্বপূর্ণ নিউজটাকে ঢুকিয়ে দেওয়া, এই ব্যাপারটাকে বলা হয় স্টপ প্রেস। বুঝতে পেরেছি? ইমার্জেন্সিতে কোনো নিউজ পত্রিকা পাতায় ঠাই করে দিতে হলে অন্য কোনো কম ইমার্জেন্সি নিউজটাকে ফেলে দেওয়া হয় যখন, স্টপ করে দেওয়া হয় যখন, তখন এই ব্যাপারটাকে বলা হয় স্টপ প্রেস। হ্যাঁ, এবং এটার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। প্রথমে জানতে পেরেছি যে লালবাগে আগুন লেগেছে, এরপর আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ডিটেলসটা জানার জন্য যে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, আগুনে কি কি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা, এই ডিটেলসটা জেনে কিন্তু ডিটেলসটা যতটুকু পারা সম্ভব দিয়ে পত্রিকা ছাড়তে হয়। পুরোটা না পারলেও আংশিক সংবাদটা দিয়ে অন্তত আমরা পত্রিকাটা ছাড়ি। আর এই যে ইমার্জেন্সি রাত 2টোর সময় যে আমার একটা নিউজ পরিবর্তন করে ছাড়তে হলো, একটা নিউজকে স্টপ করে দিয়ে, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্টপ প্রেস। ক্লিয়ার সবাই? ওকে, আমি সম্ভবত সর্বশেষ জায়গায় চলে এসেছি, আমাদের দেশি ও বিদেশি সংবাদ সংস্থার নাম জানার। দেশীয় বিদেশি বেশ কিছু সংবাদ সংস্থা আছে, অন্তত 10টি লেখা আছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি একটা বড় সংবাদ সংস্থার নাম বলি, সেটা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। আমরা বিএসএস ইংলিশে বলি, বাংলায় বলি বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। এছাড়াও ইন্টারন্যাশনালি পরিচিত বেশ কিছু সংবাদ সংস্থা রয়েছে, যেমন সিএনএন, বিবিসি, রয়টার্স, এএফপি, এপি, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, যেটাকে আমরা ইউপিআই বলি। এরপর এসসিএ, ডিপিএ, ডব্লিউএএম, মিনা একটা চমৎকার সংবাদ সংস্থা। হ্যাঁ, এএনআই বা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এরা এশিয়ার যত নিউজ আছে এরা এই বিষয়গুলো সাপ্লাই করে। এরকম আরো আছে, আমি 10টা বললাম আর কি, যেটা তোমাদের নোটে দেওয়া আছে। তো সংবাদ সংস্থাগুলোর কাজই হচ্ছে সারা বিশ্বে যখন যা ঘটছে তৎক্ষণাৎ বিশ্বের সবাইকে জানিয়ে দেওয়া, সেই সংবাদের গুরুত্ব বহন করা, সংবাদের উপর গুরুত্ব দেওয়া, এই সংবাদ সংস্থাগুলোর কাজ। আশা করি আমার পুরো বক্তব্যের মধ্যে সাংবাদিকতার, আসলে এই সাংবাদিকতার বিষয়ে যে 1 ঘন্টার বক্তব্যে সব বলে দেওয়া সম্ভব তা নয়,
এগুলো আসলে যে প্র্যাকটিসেরও বিষয় আছে, সাংবাদিকতা করতে করতেও জানার বিষয় আছে। আমরাও সবকিছু জেনে শুনে এসেছি সাংবাদিকতায়, তা নয়। করতে 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 শিখতে শিখতে আজকে যতটুকু জানতে পেরেছি। কেউ যদি সাংবাদিকতার বিষয়ে জানতে চায় তাদেরকে অনেক পড়াশোনা করার ব্যাপার আছে। তবে এটা হচ্ছে একটা গ্ল্যান্স, সাংবাদিকতা বেসিক কিছু জানানোর যে বিষয়টা, আমি সেই প্রক্রিয়াটা তুলে ধরার চেষ্টা করেছি। আর বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার ওভারকে আবারও ধন্যবাদ জানাই, আমাকে এই ক্লাসের একজন ট্রেনার বা কোর্স ট্রেনার হিসাবে অন্তর্ভুক্ত করিয়েছে বলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে, যারা আয়োজনে আছেন, যারা এই ক্লাস পরিচালনা করছেন, তাদের সবাইকে, সঞ্চালক যিনি ছিলেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এর পরবর্তীতে যারা ক্লাস করেছেন, কোনো বিষয় যদি জানার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগের যে কোনো ব্যবস্থাই আছে, সঞ্চালক আপনাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করবে। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন। প্রয়োজনে যত ব্যবস্থা, স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। কোন প্রশ্ন থাকলে আমি এ পর্যায়ে আমরা আমাদের আজকের সেশনের পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তবে তার আগে আমাদের স্কাউট বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যে সেশনটি রয়েছে অর্থাৎ দক্ষতা কোর্সের প্রত্যেকটি সেশনে আপনারা ইভালুয়েশনের মাধ্যমে সার্টিফিকেট পেতে পারেন। সেক্ষেত্রে আজকের যে কোর্স, সেই কোর্সটির উপর ভিত্তি করে আপনাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হবে। সেই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আপনি এই আজকের দক্ষতা কোর্সের যে বিষয়টি অর্থাৎ সাংবাদিকতা বিষয়ক যে কোর্সটি, সেটির সার্টিফিকেট পেতে পারেন। তবে সেক্ষেত্রে দুটো জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রশ্নগুলো সংযুক্ত করে দিব, সেই প্রশ্ন উত্তর দিয়ে কমপক্ষে আপনাকে 80% নম্বর সংরক্ষণ করতে হবে এবং আপনার ইউনিট কর্তৃক অবশ্যই ঢাকা জেলায় আপনার নাম প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে আপনার ইউনিট থেকে যদি এখনো ঢাকা জেলায় আপনার নাম প্রেরণ না করা হয় এবং আপনি যদি আজকে ইভ্যালুয়েশনে 80% নম্বর সংরক্ষণ করেন, সেক্ষেত্রেও আপনার ইউনিট থেকে নাম পাঠিয়ে সার্টিফিকেট সংগ্রহ করার সুযোগ রয়েছে। আমরা এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আমাদের রোভার বন্ধুদেরকে অনুরোধ জানাবো যে আজকের সেশন সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সম্মানিত প্রশিক্ষক স্যারের কাছে উত্থাপন করতে পারেন। আমি টেকনিক্যাল টিমকে অনুরোধ জানাবো যে আমাদের রোভার বন্ধুরা আমাদের উদ্দেশ্যে যে প্রশিক্ষক স্যারদের উদ্দেশ্যে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো স্ক্রিনে শো করার জন্য। স্যার, আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, স্যার সিটিপি এর ফুল মিনিংটা বলবেন? এটা হচ্ছে কম্পিউটার টু প্লেট। কম্পিউটার টু প্লেট, কম্পিউটার থেকে প্লেট তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে সিটিপি, কম্পিউটার টু প্লেট। ধন্যবাদ স্যার। আমরা স্যার থেকে জানতে পারলাম যে সিটিপি এর ফুল মিনিং হচ্ছে কম্পিউটার টু প্লেট। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্যার, সম্ভবত নাফিজ আহমেদ ফাহিম জিটিও সম্পর্কে জানতে চেয়েছেন। সরি স্যার, জিটিও সম্পর্কে জানতে চেয়েছেন সম্ভবত আমাদের রোভার বন্ধু নাফিজ আহমেদ ফাহিম। জিটিও? জি স্যার। জিটিওটা জিটিও কোথায়? কোন কোন বিষয়টার উপরে তুই তো প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। জিটিও সংক্রান্ত পুরো প্রশ্নটা আপনি করেননি। যেই প্রশ্নটি করেছেন তাকে অনুরোধ করব যে আপনার তাজরিয়ান আলম আল আমিন বলেছেন চারটা কালিগুলো কি ওইটা থেকে আরেকবার যদি একটু বলতেন। স্যার এইটা আপনি উত্তর অলরেডি দিয়েছেন স্যার। হ্যাঁ, তারপর বলছি যে এটা হচ্ছে যে সায়ান, সায়ান কম্পিউটারের কালির যখন অপশনে যাওয়া যাবে ওখানে সায়ান নামে একটা CYAN সায়ান, হ্যাঁ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এন্ড ব্ল্যাক। আচ্ছা তাজরিয়ান, সম্ভবত আপনার উত্তরটি আপনি পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। এটি কোনো প্রশ্ন নয়, আমি পরবর্তী প্রশ্নতে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। নির্জনা ইসলাম প্রশ্ন করেছেন, স্যার
স্টপ প্লেটের সংজ্ঞাটা আরেকবার বলবেন? স্টপ প্রেস, জি স্যার। ওটা যদিও আমাদের নোটে দেওয়া আছে, তারপরেও বলছি যে কোনো ইমার্জেন্সি সময়ে যখন বিশেষ করে পত্রিকার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, স্টপ প্রেসটা, যে পত্রিকা প্রিন্টে যাওয়ার আগে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি ঘটে যায়, সেই সংবাদটাকে ধরিয়ে দেওয়ার জন্য কোনো কম দামি কম গুরুত্বপূর্ণ যে নিউজটা ফেলে দিয়ে, যেহেতু পেপারটা রেডি হয়ে থাকে প্রেসে যাওয়ার আগে একটা নিউজ ফেলে যখন গুরুত্বপূর্ণ নিউজটা করা হয়, এই প্রক্রিয়াটাকে স্টপ প্রেস বলে। তো কোনো একটা নিউজ ফেলে দিয়ে গুরুত্বপূর্ণ নিউজটাকে বসিয়ে দেওয়া, প্রক্রিয়াটাকে স্টপ প্রেস বলে। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে যাব, তার আগে আমার রোভার বন্ধুদেরকে আমি আরো একবার বলে নিতে চাই যে আমরা চমৎকার একটি সেশন করার পরে আমাদের মনে যে প্রশ্নগুলো জমা রয়েছে, আমাদের স্যার আমাদের এখন সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন। সো আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আর অপেক্ষা না করে ঝটপট কমেন্ট বক্সে করে ফেলুন। আমরা পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি, সেটি হচ্ছে রিফাত সরকার করেছেন। তার প্রশ্নটি হচ্ছে, সংবাদের নিউজগুলোর নাম আরেকবার একটু বলবেন? সংবাদের নিউজগুলোর নাম আরেকবার একটু বলবেন। এটা প্রশ্ন সে তার হয়নি, আমার কাছে মনে হয় যে সংবাদ সংস্থার যে বিষয়গুলো ওগুলো জানতে চাচ্ছেন নাকি কোনটা ক্লিয়ার করতে হবে? সংবাদ যে সংস্থাগুলোর কথা বলেছি সেগুলোর নামগুলো জানতে চাইছে, সংবাদের নিউজগুলোর নাম তো আর কোন প্রশ্ন হতে পারে না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আগের প্রশ্নকারী বন্ধুকে বলবো যে আপনার প্রশ্নটি আপনি ক্লিয়ার করে আবার কমেন্টে করতে পারেন। পরবর্তীতে শিহাব হোসেন শোভন লিখেছেন, নিউজ প্রিন্টে যাওয়ার পর যদি কোনো নিউজ আসে তাহলে সেটি কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে? আচ্ছা, একদম সর্বশেষ যে সংস্করণ যেটাকে আমরা বলি লেট নাইট এডিশন, সেটাও যদি প্রিন্টে চলে যায়, আর বেসিক্যালি সংবাদপত্রের ক্ষেত্রে আর কিছু করার থাকে না, এটাকে পরের দিনের সংবাদপত্রে আবার করতে হয়। আর এখন একটা সুবিধা হলো যে প্রত্যেকটা সংবাদপত্রেরই একটা করে অনলাইন ভার্সন আছে। আমাদের জনগণের যেমন একটা প্রিন্টিং পেপার আছে, ওটা আবার অনলাইন ভার্সন আছে। আমরা শেষ মুহূর্তে যে নিউজগুলোকে আর পেপারে ধরাতে পারি না, সেগুলো আমরা অনলাইনে আপলোড করে দেওয়ার চেষ্টা করি সাথে সাথে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর মাত্র 10টি প্রশ্ন নিব। আমাদের পরবর্তী প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে সংবাদ শিরোনাম তৈরিতে শব্দ সংখ্যা কত রাখা উচিত? আচ্ছা, সংবাদ শিরোনাম বলতে হেডিং এর শব্দ সংখ্যা কত রাখা উচিত, এটার বিষয়ে কোনো নির্দিষ্ট ধরা বাঁধার কোনো বিষয় নাই। আমরা অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ ক্রিকেট দল যদি শ্রীলঙ্কা জয় করে আসে, তারা ওই লেখে যে বাংলাদেশের শ্রীলঙ্কা পথ। এখানে কিন্তু অনেক সময় লেখে না যে জিতে আসলো অমুক তমুক। যত সংক্ষিপ্ত করা হয় যায়, 8 থেকে 10টা ক্যারেক্টারের মধ্যে, শব্দের মধ্যে যদি শেষ করে দেওয়া যায়, 8টা শব্দের মধ্যে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে সেটা একটা চমৎকার হেডিং হয় আর কি। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, স্যার ফোল্ডিং মেশিনের কাজটা কি স্যার? প্রশ্নটি করেছেন সাইদুল হাসান সিফাত। ফোল্ডিং মেশিনটা হচ্ছে কিছু প্রেসের সঙ্গে একটা জায়গা থেকে যেখান থেকে কাগজগুলো উঠে এসে কাগজগুলো ভাঁজ করে দেয়। হ্যাঁ, এই ভাঁজ করে দেওয়ার এই প্রক্রিয়ায় যে কাজটা, যে অংশটা করে, এটাকে বলে ফোল্ডিং মেশিন। ধন্যবাদ স্যার আপনাকে। পরবর্তী প্রশ্নটি করেছেন আসিফুর রেজা সাইমন। তার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ সংবাদ সংস্থা সহ 10টা দেশের সংস্থার নাম বলেছিলেন, তা আরো একবার বলবেন? এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি মনে করি খুবই অবান্তর প্রশ্ন। হ্যাঁ, কারণ যখন কষ্ট করে আমি যখন বলবো, আমি যখন লেকচার দিব, এটা কিন্তু তখন তার লিখে রাখা উচিত ছিল। এই বিষয়টা কিন্তু আমাকে এমব্রাস করে। হ্যাঁ, এটা আমি তাহলে কেন একই পড়া দুবার পড়াবো, আর ওরা তখন কেন লিখবো না? এই কারণে আমি প্রশ্ন উত্তর দিতে রাজি না। অন্য কিছু থাকলে বলতে পারবো। স্যার, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, স্যার নোটটার কি পিডিএফ, আচ্ছা নোটটার পিডিএফ পাওয়া যাবে কিনা এটা জিজ্ঞেস করেছে স্যার। এইটা সঞ্চালকদের সঙ্গে আলাপ করলে আপনারা জেনে যেতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ঢাকা জেলার কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে যেহেতু স্যার আমাদের সাথে অল্প সময়ের জন্য উপস্থিত রয়েছে, স্যারের কাছ থেকে আমরা
যে প্রশ্নগুলোর উত্তর হচ্ছে শুধুমাত্র আমরা স্যারের থেকে পেতে পারি সেগুলো জিজ্ঞেস করার জন্য সবাইকে অনুরোধ জানাবো। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে একজন সাংবাদিকের কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হবে? প্রশ্নটি করেছেন মারিয়া তাবাসসুম। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একজন সাংবাদিকের কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হবে? প্রথম কথা হলো যে একজন সাংবাদিক হওয়ার জন্য তার পড়াশোনার পরিপূর্ণতা থাকতে হবে। সবচেয়ে ভালো যদি সাংবাদিকতা বিষয়ের উপর পড়াশোনা করে আসে তাহলে তো কথাই নেই। তারপরও অন্য বিষয়ে যদি পড়াশোনা করে আসে ন্যূনতম তাকে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে আসতেই হবে, তা না হলে সে ভালো সাংবাদিক কখনোই হতে পারবে না। এরপরে অন্য বিষয়ে স্নাতকোত্তর করার পরও তার যদি মনে হয় যে না আমার আগ্রহ সাংবাদিকতা করার, সেই ক্ষেত্রে তাকে যেসব বিষয়গুলো ধ্যান রাখতে হবে তার বেসিক কিছু মানে পরামর্শ তো আজকে আমি দিয়েছি। যে ঘটনার উপস্থিত হওয়া, মানে ঘটনা যেসব জায়গায় ঘটে সেখানে গিয়ে কিভাবে সংবাদগুলো সংগ্রহ করা, সংবাদগুলো গুছিয়ে কিভাবে পেশ করা, এবং মানে একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ হচ্ছে চোখ নাক মুখ খোলা রাখা। আর এখনকার সময়ে তো অ্যাপস আমাদের হাতের মুঠোয়, যে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা, মনিটরিং করা, যে কোথায় কি হচ্ছে এই বিষয়ে ধারণা নেওয়া, বিশ্বের কোথায় কি হচ্ছে এই বিষয়ে যে জ্ঞান রাখা, জানা। এখন মুহূর্তে আমরা সংবাদ পেয়ে যাই, সংবাদ পেয়ে গেলে যদি স্পটে ঘুরে যাওয়ার প্রয়োজন হয় সেসব জায়গায় দেখে আসা, চারিদিকে দেখে ওখানকার মানুষজনের ইন্টারভিউ নিয়ে মানে কথা বলে আসলে ঘটনাটা কি ছিল, বলুন আপনি কি দেখেছেন জানান। এই ধরনের দক্ষতা যার মধ্যে আছে, মানে মনে যে আলসেমি করবে না, ছুটে যেতে প্রস্তুত, মানে নির্ভীক এবং সাহসী, এই বিষয়গুলো যার মধ্যে আছে সে আসলে সাংবাদিকতা এগিয়ে থাকবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা মাত্র 3টি প্রশ্ন নিচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন নাহিদা হোসেন সুমা। প্রশ্নটি হচ্ছে, অনেক সময় শুনেছি নিউজ হেডিং ইন্টারেস্টিং করতে হয়, কিন্তু সেটা কতটুকু ইন্টারেস্টিং হলে মানানসই নিউজ হেডিং হবে স্যার? আচ্ছা, ঘটনা হলো যে যদি মানে আমরা তো আসলে এখন অনেক পত্রিকা দেখি, তো কিছু কিছু পত্রিকা যে ব্যাকফুটে হাঁটে না তা নয়। কিছু কিছু পত্রিকা আপনারা খুবই ভালো জানেন যে ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, আপনি লেখা দেখবেন যে হেডিং গুলোই আসে, এ কি করলেন শাকিব খান। এখন আপনি চ্যানেলটা ইউটিউবে ওই লিঙ্কটা ঢুকে দেখবেন যে কিছুই করে না, শাকিব খান তো জিমে ব্যায়াম করছে, হ্যাঁ, অথবা তার গার্ডেনে ফুলের পরিচর্যা করছে, কিন্তু হেডিংটা দিয়ে বসছে এমন ভাবে যে এ কি করলেন শাকিব খান। এখন এই হেডিং দেওয়ার পর ওই ইউটিউবে ঢোকার পর ওই দর্শক যদি একবার ধোকা খায়, সে কিন্তু পরবর্তীতে এই ধরনের লিঙ্কে, কমেন্টসে বা এই ধরনের ইউটিউবে আর কখনো প্রবেশ করবে না। আমি যদি সংবাদপত্রের নিয়ে এই ধরনের খেলা খেলতে চাই, মানুষ প্রথমবার আকর্ষিত হয়ে ঢুকলেও আসলে ওই দ্বিতীয়বার আমার সংবাদপত্রটাকে আর মূল্যায়ন করবে না, গুরুত্ব দিবে না। অতএব হেডিং সবসময় বস্তুনিষ্ঠ হতে হবে, আকর্ষণীয় বিষয়টা তা না। হ্যাঁ, কথায় বা মানে কার হেডিং এর কথা কতটুকু সুন্দর সেই বিষয়ে অবশ্যই জোর দিতে হবে। আর দক্ষতা এখানে বোঝা যায় কে কত বাংলায় দক্ষ, কে কত ইংরেজিতে দক্ষ। ইংরেজি করছে কত সুন্দর ইংরেজি ভাষা দিয়ে একটা হেডিং করছে, বাংলা তার কত সুন্দর ভাষা দিয়ে বাংলা একটা অন্যান্য পত্রিকার সঙ্গে মিললো না। সারা বাংলাদেশে একই নিউজ করবে যে প্রধানমন্ত্রী তার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবে, এই হেডিংটা সবাই লিখবে, সবারটা এক হবে না, যারটা ডিফারেন্ট হবে, সুন্দর হবে, সেই কিন্তু এগিয়ে থাকবে। এই ক্ষেত্রে অবশ্যই অনেক পরিচর্যার বিষয়, বাংলা জ্ঞান, ভাষার উপর জ্ঞান রাখার বিষয় এবং কন্টিনিউয়াসলি এগুলো আয়ত্ত করার বিষয়, তবেই একটা সুন্দর হেডিং করে রাখতে হবে, সুন্দর পড়াশোনা করার অবশ্যই করবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের পরবর্তী প্রশ্ন সেটি করেছেন আলমগীর হোসেন। প্রশ্নটি হচ্ছে, বিদেশি সংবাদ মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে কোন বিভাগ? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক নামে একটা ডেস্ক, মানে সাংবাদিকদের একটা গ্রুপ আছে, নিউজ ডেস্ক, ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক বলি আমরা। এই ইন্টারন্যাশনাল নিউজ ডেস্কের কাজই হচ্ছে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম থেকে সংবাদগুলো নামিয়ে তা বাংলায় রূপান্তর করে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেস্ক নামে একটা ডেস্ক আছে। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিয়ে নিব। এখনো যাদের প্রশ্নের উত্তর পাননি তারা তাদের প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা আমাদের আজকের প্রশিক্ষক স্যারের সাথে পরবর্তীতে যোগাযোগ করে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে শেষ প্রশ্নটি নিয়ে নিচ্ছি। এটি আসলে প্রশ্ন না, তবে অনেক ইন্টারেস্টিং একটা কথা আমার মনে হয়েছে। শেষ লেখাটি লিখেছেন হচ্ছে রিফাদুল হাসান। তার লেখাটি হচ্ছে, স্যার হলুদ সাংবাদিকতা নিয়ে যদি কিছু বলতেন। সেটা প্রশ্নের চেয়ে রিকোয়েস্ট হিসেবে আমার কাছে বেশি মনে হচ্ছে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন।
এই ব্যাখ্যাটা যদি আমি এভাবে বলি যে আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ক্লাসে কিন্তু মাস্তান টাইপের কিছু ছাত্র থাকতো, আমার ক্লাসমেটই, কিন্তু সে কিন্তু খুব কি বলে তাফলিং করতো, এই সেই মেরে ফেলে ধরে ফেলবে এরকম কিছু করতো। অথচ আমরা একই ক্লাসের ছাত্র, সবার টাইটেল কিন্তু ছাত্র, হ্যাঁ, কিন্তু সে কিন্তু একটু ডিফারেন্ট। এবং স্যাররাও কিন্তু তাকে খুব ভালো ছাত্র হিসেবে জানতো না বা ট্রিট করতো না, হ্যাঁ, জানতো বা ক্লাসে কোনো অগ্রাঞ্চ হলে কিন্তু তাদেরকে দোষারোপ করাতো বা তাদেরকে ডাকা হতো, এই তুই যারা তোরা মনে হয় করছিস সেই কাজটা, হ্যাঁ। তো খারাপ বিষয়টা সবসময়ের জন্যই খারাপ। সাংবাদিকতার ক্ষেত্রে এই খারাপ বিষয়টা যখন খারাপ ছাত্র বলি, সাংবাদিকতাকে খারাপ সাংবাদিকতা বলার জন্য আমরা এটাকে একটা উপমা ইউজ করছি, হলুদ সাংবাদিকতা। যার ওই যে ভালো খারাপ তো সব জায়গাতেই থাকবে। এখন কিছু কিছু সাংবাদিক আছে জোরপূর্বক নিজে সাংবাদিক হওয়ার চেষ্টা করেন এবং অন্যকে হেনস্থা করার চেষ্টা করেন এবং যা না তা বলে হুমকি দেওয়ার চেষ্টা করেন। এই ধরনের সাংবাদিকতা কখনোই মূলধারা সাংবাদিকরা এটা কখনোই সাপোর্ট করে না, এদেরকে আমরা হলুদ সাংবাদিকতা বলে থাকি। এবং যুগে যুগে এরকম ভালো ছাত্রদের মধ্যে খারাপ ছাত্ররা যেভাবে থেকে গেছে ক্লাসরুমে, সাংবাদিকতার ক্ষেত্রে হলুদ সাংবাদিকতা থাকবে। তবে এরা কখনোই কখনো বড় পরিসরে বা কোনো গ্রুপে এরা কখনোই টিকে নাই। জয় জয়কার যেটা হয়েছে সেটা হচ্ছে মানে সঠিক লাইনে সাংবাদিকদেরই জয় জয়কার হয়েছে এবং তারাই আসলে হলুদ সাংবাদিকতার পেশায় থাকতে পেরেছে। আর বাকিরা কখনো গ্রুপে টিকে নেই এবং সমাজ তাদেরকে গ্রহণ করে না। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকের এই সেশনের মাধ্যমে আমি এবং সর্বত্র বাংলাদেশ থেকে আমাদের রোভার বন্ধুরা অনেক কিছু শিখতে পেরেছে বলে আমি আশা করি। আপনাকে অবশ্যই স্যার অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা অনুষ্ঠানটি স্যার শেষ করব, তবে শেষ করার আগে আপনাকে অনুরোধ জানাবো দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে রোভার বন্ধুরা আপনাকে শুনছেন তাদের উদ্দেশ্যে স্যার যদি কিছু বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো যে আমি যেই লেকচারটা দিয়েছি আজকে এটার উপর একটা কোশ্চেন আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, এটা সবাই পেয়ে যাবে, হ্যাঁ, এই কোশ্চেনটা আপনারা সবাইকে দিয়ে দিবেন। আর এই যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লকডাউনে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, হ্যাঁ, তারা যে কষ্ট করে আজকে আমার এই লেকচার গুলো শুনলেন 1 ঘন্টা সময় দিয়ে, আমি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই কথায় যদি কারো কোনো উপকার হয়ে থাকে ন্যূনতম, তাহলে আমি মনে করবো যে আমার এই লেকচার দেওয়াটা সফল হয়েছে, এই ধরনের কথাগুলো আমার পক্ষে সফল হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি যে আমার এই বক্তব্যের মধ্যে থেকে কেউ যদি ভালো কিছু নিয়ে গ্রহণ করতে চান, আমার সফলতা এতটুকুই। আমি আবারও বলছি, যারা কষ্ট করে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, সঞ্চালকদের ধন্যবাদ জানাচ্ছি, সর্বোপরি আমাদের ঢাকা জেলার রোভারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজন করার জন্য। যে প্যান্ডামিকে তারা বসে না থেকে অনলাইনেও যে এইভাবে একটা আয়োজন করে ফেলেছেন, এই মানে একটা ই কমার্স ই কোর্স টাইপের আর কি, ই দক্ষতা কোর্সের আয়োজন করেছেন, এটা অবশ্যই সাধুবাদ জানাই। এই ধরনের কোর্স মানে প্যান্ডামিক সিচুয়েশনে যে কোনো কিছু বন্ধ থাকবে না, এটাও তার একটা প্রমাণ। জীবন তার গতিতে চলবে, ঘরে বসেই চলবে, এটাও তার একটা প্রমাণ। চমৎকার চলবে। আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমাকে ডাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব রোভার বন্ধুরা এতক্ষণ যাবৎ আমাদের সাথে সংযুক্ত ছিলেন। আমাদের আজকের এই দক্ষতা কোর্সে আমরা যে ব্যাপারগুলো শিখেছি সে ব্যাপারে আমাদের একটি মূল্যায়ন একটু পরে অনুষ্ঠিত হবে। সেই মূল্যায়নের জন্য আমরা এই পোস্টের ক্যাপশনে একটি ফর্ম আপলোড করে দিব, এবং যারা এতক্ষণ যাবৎ কোর্সটি সম্পন্ন করেছেন তারা এই মূল্যায়নটিতে অংশগ্রহণ করার মাধ্যমে এই দক্ষতা কোর্সে সার্টিফিকেট পেতে পারেন। সেক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আপনার ইউনিট কর্তৃক ঢাকা জেলা রোভারের জিমেইল অ্যাকাউন্টে, অর্থাৎ ঢাকা জেলা রোভার @gmail.com, আমি বানানটা বলছি DHAKAZILLAROVER@gmail.com এ আপনাদের নাম প্রেরণ করতে হবে। এবং আজকে যে মূল্যায়নটি হবে সেই মূল্যায়নে কমপক্ষে আপনাকে 80% নম্বর সংরক্ষণ করতে হবে। আপনি যদি নাম না পাঠিয়ে থাকেন এবং আজকের মূল্যায়নে অংশগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার ইউনিট কর্তৃক জেলাতে নাম প্রেরণের মাধ্যমে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। করোনায় ঘর থেকে বের না হয়ে সবাইকে সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি রোভার মোহাম্মদ নাজমুল ইসলাম হৃদয়, সিনিয়র রোভারমেট প্রতিনিধি, ঢাকা জেলার রোভার, বিদায় নিচ্ছি সবার থেকে। ধন্যবাদ।